ক্যান্সার মানে শুধু একজন পেশেন্ট নন, তার বাড়ির সবার সামনে, সবার চোখের সামনেটা অন্ধকার হয়ে যায়। তো তাহলে ক্যান্সারের পরে আর ফিরে আসা যায় না, তাই তো? না, ফিরে আসা যায়। ফিরে আসা যে যায় এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। সেই যুবরাজ সিং থেকে শুরু করে মনীষা কৈরালা থেকে শুরু করে সোনালী বেন্দ্রে, কম নেই উদাহরণ প্রচুর। কিন্তু এখনও যদি ডাক্তারের কাছে একবার যান কেউ, যদি ডাক্তার বলেন আপনার তো ক্যান্সার, চোখের সামনে সব আলো নিভে যাবে। সত্যি কি এরকম খারাপ অবস্থা এখনো পর্যন্ত? ক্যান্সার থেকে ফেরা যায় না? আমার সঙ্গে চিকিৎসকরা রয়েছেন, আমার সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন। আসুন না, তারা কি বলছেন একবার শোনা যাক। আমি আরও একবার পরিচয় করিয়ে দিতে চাইবো। আমার সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন ডক্টর অর্ণব গুপ্তা, অঙ্কোলজিস্ট, রয়েছেন ডক্টর কৌশিক চ্যাটার্জি, অঙ্কোলজিস্ট। আমার সঙ্গে রয়েছেন ডক্টর বিনোদ সরকার, ডিরেক্টর, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ডক্টর টি কে বিশ্বাস, ডিরেক্টর, দুর্গা মেটার্নিটি অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার, এবং ডক্টর সুদীপ ব্যানার্জি, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড লিড সার্জন, ডিপার্টমেন্ট অফ এইচপিপি আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি, পিএলএস হসপিটালে। এবং আমি শুরুতেই যদি করি ডক্টর গুপ্তাকে দিয়ে। ডক্টর গুপ্তা, আমরা শুরু করেছিলাম যা দিয়ে, এই ভয় থেকে বেরোনোর কোনো উপায় নেই, ক্যান্সার মানেই সব শেষ। সত্যি কি আজ এখানে দাঁড়িয়েও মনে হয় ক্যান্সার থেকে আর ফেরা যাবে না, সব শেষ হয়ে গেল? আমার তো মনে হয় ডিবেটটা রেখেছেন এইটাই কারণে যে দিস ইজ ভেরি কোয়েশ্চেনেবল। ক্যান্সার ভালো হয় না কথাটা আমরা বিশ্বাস করতে মোটেই আমরা চাই না। এখানে যারা আমরা অঙ্কোলজি লাইনে আছি, আমাদের সবাইকারই কিছু তো বছর এক্সপিরিয়েন্স হয়েছে, বহু বছর কাজ করছি আমরা। তো সেখানে আমাদের 20-25 বছর পেশেন্ট ভালো আছে, এরকম বহু পেশেন্ট আছে। আম শিওর আমাদের এখানে যারা অঙ্কোলজি প্র্যাকটিস করছে এরকম পেশেন্টের উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। আগেকার দিনে হয়তো চিকিৎসা, ডায়াগনোসিস বা ট্রিটমেন্টের ফেসিলিটি সেরকম ছিল না। তা সত্ত্বেও বলি, আমার প্রয়াত পিতা ডক্টর সরোজ গুপ্ত, উনি চলে গেছেন প্রায় 16 বছর হয়ে গেল। ওনার পেশেন্ট 30 বছর 40 বছর বেঁচে আছেন, ভালো আছেন, এখনও ফোন করেন, যোগাযোগ রাখেন। তখনকার দিনে ওই লিমিটেড ব্যবস্থা নিয়ে আমি এখানে যারা অন্য লাইনে আছেন তাদের জন্য বলি, হার্টের অসুখ, ডায়াবেটিস, কিডনি প্রবলেম, এগুলো সম্পূর্ণ কিওর আমরা খুব একটা শুনি না। কিন্তু ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে 90 to 100% কিওর রেট হতে পারে। সুতরাং উই জাস্ট নিড টু ক্যাচ দেম আর্লি। ডিটেকশন আরও ভালো হওয়া উচিত, এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশনের ব্যাপারে এখন অনেক কিছু আমাদের স্কোপ রয়েছে, জেনেটিক টেস্টিং করা যায়, অনেক কিছু করা যায়। সুতরাং এই দিকে আমাদের নজর দেওয়াটা অত্যন্ত দরকার। কিন্তু ডক্টর চ্যাটার্জি, এই যে বারবার বলে যে ক্যান্সার একবার ধরলে আর ছাড়ে না, আবার হয়তো অনেক বছর পরে নতুন করে ক্যান্সার হতে পারে। হ্যাঁ, আমি আমি শুরু করব অন আ লাইটার নোট, যে সত্যি কথা যদি আমরা শুধুই ডিসি লেখার ডাক্তার হতাম, তাহলে কতদিন মিথ্যাচার দিয়ে আমাদের হাসপাতালগুলো চলতো না। 2 বছর 3 বছর মিথ্যাচার দিয়ে চলতে পারে। আমরা দিনের পর দিন ক্যান্সার সারাচ্ছি, তাই আমাদের সব কিছু চলছে। সো এটা অন দ্য লাইটার নোট। হ্যাভিং সেড দ্যাট, আমার মাস্টারমশাইদের কাছে সেরকম 3-4টে ওষুধ ছিল, একটা সিজিএম মেশিন ছিল, একটা কোবাল্ট 60 মেশিন ছিল, তাদেরও পেশেন্টরা এখনও বেঁচে আছে। তারপরে আমরা যে অ্যাডভান্সমেন্ট পড়লাম, যে অ্যাডভান্সমেন্টের মধ্যে দিয়ে গেলাম, আমার ইন্ডিভিজুয়াল যদি আমি ক্যালকুলেট করি, আমার পেশেন্ট যদি সমস্ত কুলকে এক করা হয়, তাহলে কিউর রেট ইজ মোর দ্যান 60%, যেটা আমার মাস্টারমশাইরা একসময় ভাবতেও পারতেন না। এবং বলি যে তাহলে ক্যান্সারের এই অবস্থাটা কি করে হলো? ক্যান্সারের এই অবস্থা হলো, সত্যি কথা বলতে, আমি যখন ডাক্তারি পড়তে গেছি, যখন মাস্টার্স করছি, তখন আমার মন খুব একটা ভালো থাকতো না। আমার মাস্টারমশাইরা আর্ধেক পেশেন্টদের সারাতে পারতেন না। ভেবেছিলাম কি করে এই সাবজেক্ট নিয়ে বেরোবো। আজকে আমি 16 বছর এই সাবজেক্টে আছি, প্রফেসর হয়ে গেছি। আজকে আমার বুক গর্বে ফেটে যায়, কারণ আই কুডন্ট হ্যাভ ট্রিটেড অ্যান্ড কিওর 20% দেন। এখন আমার কিওর রেট 60-70%। এমন এমন ডিজিজ আছে যা আমরা, সেই যেমন টিবি সেরে যায়, দূর থেকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগস ছুঁড়ে দিলে তার টিবি রোগ সেরে যায়। একসময় টিবিতে গ্রাম শহর উজাড় হয়ে গেছে, একসময় এইচআইভিতে মানুষ মানে নির্মূল হয়ে গেছে। সেরকমভাবেই ক্যান্সার কিন্তু এখন প্রায় আমরা নির্মূল করার জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি পেশেন্ট ইজ ইন্ডিভিজুয়ালাইজ। একটা সিঙ্গেল ট্রিটমেন্ট যদি বলে, মানছি, একটা সিঙ্গেল কিওর ফর এভরি ডিজিজ তো হয় না। আমরা প্রত্যেকটা ডিজিজকে পার্সোনালাইজ করে ফেলেছি। স্পেশালি আমরা 5টা পিলারের উপরে দাঁড়িয়ে আছি, 5টা পিলার অফ দিস অ্যাডভান্সমেন্ট। 1 নম্বর পিলার ইজ প্রিভেনশন। আমরা সচেতন হয়েছি, তাই আমরা প্রিভেন্ট করতে শিখেছি, যে জায়গাগুলো প্রিভেন্টেবল সেটা বার করতে শিখেছি। 2 হচ্ছে আর্লি ডিটেকশন। যেহেতু সচেতনতা বেড়েছে, আমাদের কাছে টুলস বেড়েছে, তাই আমরা আর্লি ডিটেকশন করতে পারছি। 3 হচ্ছে প্রিসিশন ডায়াগনোসিস। একদম ওনার লাং ক্যান্সার, আমার লাং ক্যান্সার, দে আর নট দ্য সেম। তাদের মলিকুলার প্রোফাইলিংয়ে ঢুকে গেছি, আমরা বার করতে শিখেছি যে হাউ টু ইন্ডিভিজুয়ালাইজ ইচ অ্যান্ড এভরি পেশেন্ট। 3rd হচ্ছে গিভিং মডার্ন ট্রিটমেন্ট।
কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জিক্যাল টেকনিক্স, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এই সবগুলো সব কিছু পরিবর্তন করে দিয়েছে। লাস্ট হচ্ছে সার্ভাইভারশিপ। আমরা যেহেতু এত পেশেন্ট সারাতে পারছি, তারা ভালো থাকছে 25 বছর, 30 বছর, তারা কেউ ক্যান্সারে মারা যাচ্ছে না, যে 70%কে আমরা সারাতে পারছি, তাদের সার্ভাইভারশিপ নিয়ে তারা যাতে নর্মাল লাইফে ফিরতে পারে, এই 5টা পিলার দিয়ে আমরা কিন্তু নতুন করে উত্তর দিয়েছি। ক্যান্সার হ্যাজ অ্যান আনসার, এটা ইটস নট ডিবেটেবল এনিমোর। ডক্টর বিনোদ শর্মা, কিন্তু ক্যান্সার থেকে বাঁচতে গেলে যে ট্রিটমেন্ট দরকার হয়, প্রথমেই যখন কারো ক্যান্সার হয়েছে শোনেন, তার পরিবারের লোক ভাবতে শুরু করেন, ও বাবা অনেক খরচ, এত টাকা আসবে কোথা থেকে, প্রচুর খরচ, এই খরচ কমানো যায় না? আমরা তো অনেক এগিয়েছি, এখন তো আর ক্যান্সার আগের মতো নেই, সব কিছু চিকিৎসা হচ্ছে। দেখুন, প্রথম বলবো একটা কথা, আয়ুর্বেদ যে ডাক্তাররা রয়েছে বা আয়ুর্বেদ বন্ধুরা যে রয়েছে, তাদের নিয়ে আজকে এই জায়গাতে আমরা যে পৌঁছেছি, সেটা কারণটা হচ্ছে কি, দেখুন আজকে ক্যান্সার প্রথম হচ্ছে একটা মানুষের অবশ্যই দরকার আছে, কি একটা খরচা একটা ব্যাপার রয়েছে, কিন্তু এখান থেকে আমরা কম পয়সাও কিন্তু ট্রিটমেন্ট কিছু করতে পারি। প্রথম হচ্ছে আয়ুর্বেদ কি বলে, আয়ুর্বেদ সবসময় কাজ করে কফ পিত্ত বায়ু, এই তিনটে যে দোষ আছে, এই তিনটে দোষকেই ব্যালেন্স করা কাজটা হচ্ছে আয়ুর্বেদের কাজ। আর এই তিনটে দোষকে মেনটেন করে, প্রথম তো আমি আজকে একটা কথা বলতে চাই এই মঞ্চ থেকে, যেটা হচ্ছে কি ক্যান্সারে খাওয়ারটা কি। আজকে ধরুন আমরা যে সারাদিন খাওয়া দাওয়া করি, মানে সকাল ঘুম থেকে উঠে রাত 8টা অবধি যে খাওয়া দাওয়া করি, সেই খাওয়াটা কিন্তু আমাদের শরীরের জন্যে হয়। আর রাত 8টার পর যে আমরা খাওয়া দাওয়া করি, আমাদের যে লাইফস্টাইল রয়েছে, তারা 8টার পর যে আমরা খাওয়া দাওয়া করি, সেটা কিন্তু ক্যান্সারের খাওয়া। তো আপনি খরচা চিন্তাটা না করে প্রথম নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, রাত 8টার পর খাওয়াটা খেতে বন্ধ করুন। কেন কি, ওটা খাওয়ার যখন বন্ধ করবেন, তখনই কিন্তু ক্যান্সার বড় হতে বন্ধ হবে। নাহলে হ্যাঁ, আদারওয়াইজ আপনার যতই ট্রিটমেন্টটা করান না কেন, যদি আপনার লাইফস্টাইল যদি ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু ক্যান্সার সত্যি কোনোদিন অ্যান্সার পাবেন না আপনি। ডক্টর টিকে বিশ্বাস, তাহলে কি আমরা আগে থেকে সাবধান হতে পারি যে ক্যান্সার যাতে না হয়, তার জন্য কি কি করা যায়? সেরকম অপশান রয়েছে, সাবধান হওয়া যায়? আমি রুরাল এলাকাতে থাকি, আমি সেই পার্সপেক্টিভে কিছু কথা বলবো। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার গ্রামে গঞ্জে মহিলাদের মধ্যে আমরা যেটা দেখি, যারা মানে ভাবে ওটা কিছু নয় বা বাড়ির লোকেরাও গুরুত্ব দেয় না, কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে প্রিভেন্ট করা যায় যদি আমরা স্বাস্থ্য বিভাগ বা প্রাইভেট সেক্টর সবাই মিলে একটা স্ক্রিনিংয়ের পদ্ধতি রেগুলার বেসিসে গ্রামের দিকে, শহরের মহিলারা তারা অটোমেটিক নিজের সচেতনার বোধে ডাক্তারের কাছে চলে আসে, কিন্তু গ্রামের মহিলারা তারা ভাবে ওটা কিছু নয়, ব্যথা হচ্ছে ঠিক হয়ে যাবে। তো তাদের জন্য আমাদের কোনো ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিনিং। রেগুলার স্ক্রিনিং যদি করা যায় অল ইন্ডিয়া বেসিসে প্রত্যেকটা গ্রামে, তাহলে ব্রেস্ট ক্যান্সারকে কিন্তু প্রিভেন্ট করা যায়। ব্রেস্ট ক্যান্সার এমন নয় যে স্ক্রিনিং করে আর্লি ডিটেকশন করে ট্রিটমেন্ট যদি করা হয়, দাদা ওই ব্যাপারে অনেক অভিজ্ঞ। ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টরা আর্লি ট্রিটমেন্ট এবং আর্লি ডিটেকশন, আর্লি ট্রিটমেন্ট হলে বহুদিন বেঁচে থাকে, একটা মস্ত বড় সাফল্য ক্যান্সারের ক্ষেত্রে। ডক্টর সুদীপ ব্যানার্জি, আমরা যদি বলি যে প্যানক্রিয়াটিক ক্যান্সারের পরিমাণ বাড়ছে, হিসেব বলছে, তথ্য বলছে প্যানক্রিয়াটিক ক্যান্সারের সংখ্যা বাড়ছে, আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, আমাদের এখানে পুরোপুরি নির্মূল করার মতো কোনো ব্যবস্থা আছে? প্যানক্রিয়াটিক ক্যান্সার থেকে পুরোপুরি নির্মূল হওয়া যায়? গুড ইভিনিং, খুবই ভালো প্রশ্ন। এবং সিনিয়র ডক্টরসরা যেরকম বললেন যে ক্যান্সার চিকিৎসার এখন 10 বছর আগে বা 15 বছর আগে যা ছিল, তার থেকে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। শুধু তাই নয়, ইচ অ্যান্ড এভরি ফেসিলিটি ইজ নাও অ্যাভেলেবল। কলকাতায় মধ্যে অ্যাভেলেবল আছে, ওয়েস্ট বেঙ্গল অ্যাভেলেবল আছে। প্যানক্রিয়াটিক ক্যান্সার নিয়ে আমি অনেক কাজ করেছি, এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার একটা ডিফিকাল্ট ক্যান্সার টু ট্রিট। পুরোপুরি নির্মূল করা ডিফিকাল্ট, কিন্তু অসম্ভব নয়। তো যেটা ছিল আগে, যেটা আমরা বলে থাকি যে প্যানক্রিয়াটিক ক্যান্সার শুধুমাত্র একটা নিখুঁত সার্জারির মারফতে কিওর করা পসিবল নয়। এর জন্য এখন প্রপার ডায়াগনোসিস, তার জেনেটিক টেস্টিং,
যদি প্যানক্রিয়াটিক ক্যান্সারের সাইজ একটু বড় হয়ে গিয়ে থাকে এবং ব্লাড ভেসেলকে ধরে নেয়, যেগুলোকে বলে যে বর্ডারলাইন রেসেক্টেবল, প্রথমে অপারেশন করা যাচ্ছে না। আগেকার দিনে কি হতো, এগুলো কোনো দিনই ওটি করা হতো না, কিন্তু এখন উইথ দ্য অ্যাডভেন্ট অফ কেমোথেরাপি, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অফেন রেডিওথেরাপি যেটাকে বলে স্টিরিওট্যাকটিক বডি রেডিয়েশন টু দ্য মার্জিন, তারপরে পেশেন্ট অপারেশনে আসে এবং অপারেশন টেকনিক হ্যাজ ইমপ্রুভড, অপারেশনের দক্ষতা বেড়েছে, ভ্যাসকুলার সার্জারি বেড়েছে এবং তার মারফতে এবং একটা মিনিংফুল সার্ভাইভাল, যদিও কিওর রেট ইজ স্টিল অ্যারাউন্ড 25-30%, 5 years সার্ভাইভাল অ্যারাউন্ড 20%, বাট স্টিল দ্য ট্রিটমেন্ট হোয়াট ওয়াজ দেয়ার, আগে যেরকম ছিল 5-10 বছর আগে, তার থেকে সার্ভাইভাল অনেক বেড়েছে ইন প্যানক্রিয়াটিক ক্যান্সার। ঠিক। ডক্টর গুপ্তা, আমরা যখনই কোনো রোগের সঙ্গে লড়াই করতে গিয়েছি, আমরা প্রাথমিক কাজ যেটা করেছি, মানে মেডিকেল হিস্ট্রি আপনি ভালো বলতে পারবেন, আমরা প্রতিষেধক বার করার চেষ্টা করেছি, ভ্যাকসিনেশনের চেষ্টা করেছি। ক্যান্সারের ক্ষেত্রে, সব রকম ক্যান্সারের ক্ষেত্রে ভ্যাকসিনেশন সম্ভব? কিছু সাধারণ ভ্যাকসিন তো অনেকদিন অ্যাভেলেবেল আছে, যেটা আমরা হয়তো ঠিক। জানি, হয়তো জেনেও জানি না। একটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন, যেটা পৃথিবীতে অনেক জায়গায় বহু বছর ধরে চলছে। ইন্ডিয়াতে সামহাও একটা ট্যাবু ছিল, ওটা দিলে নাকি অনেকে 2-4টে ঘটনা হয়তো ঘটে থাকতে পারে, যেটা পরে জানা গেল ভ্যাকসিনের সাথে কোনো রকমই ইয়ে ছিল না, সম্পর্ক ছিল না ডেথের জন্যে। কেউ হয়তো জলে ডুবে মারা গেছে, কেউ সুইসাইড করেছে, কেউ তো যা অন্য কারণে মারা গেছে। 3-4টে ঘটনার জন্য সামহাও ইন্ডিয়াতে ভ্যাকসিনেশন হ্যাজ নেভার বিন ভেরি পপুলার ফর সার্ভাইকাল ক্যান্সার। ফর্চুনেটলি ইন দ্য লাস্ট 10 years সেটা ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা জানি যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা ইন্ডিয়া হচ্ছে নাম্বার 1 ইন প্রডিউসিং সার্ভাইকাল ক্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড, লাইক ডায়াবেটিস। তো সেখানে যদি ভ্যাকসিনটা দেওয়া যায় কম বয়সে 9 থেকে 26, যেটা আমরা সবাই জানি, দিলে কিন্তু 95-100% প্রোটেকশন। সেটা কিন্তু সবাইকে চেষ্টা করা উচিত। হেপাটাইটিস বি, যেটা ডায়ালিসিস করতে গেলে হয় বা রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন থেকে হতে পারে, তারও এগেনস্টে ভ্যাকসিন রয়েছে, সেটা নিতে পারলেও কিন্তু একটা প্রিভেনশনের জায়গা থাকে। এছাড়া আপনার হয়তো এক্ষুনি প্রশ্ন উঠবে, মেক্সিকোতে যেসব হচ্ছে বা অন্যান্য জায়গায় ভ্যাকসিন নিয়ে যে ট্রায়ালগুলো হচ্ছে, ইভেনচুয়ালি ইয়েস, ইমিউনোথেরাপি ইজ গোইং টু বি দ্য ট্রিটমেন্ট অর প্রিভেনশন ফর মেনি ক্যান্সার। তো সেখানে হয়তো ভ্যাকসিনটা ভবিষ্যতে ডেফিনেটলি কাজে আসবে, কিন্তু এই মুহূর্তে এখনও ট্রায়াল ফেজে রয়েছে। সুতরাং এই দুটো জ্বলন্ত এক্সাম্পল ফর ভ্যাকসিনেশন, আই মিন টেলিং ইউ, ক্যান বি ইজিলি ডান। ইজ গোইং টু প্রিভেন্ট লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি যদি আমরা প্রিভেন্ট করতে পারি, আর কি বলে এইচপিভি ভাইরাস প্রিভেন্ট করতে পারলে আমাদের সার্ভাইকাল ক্যান্সার কিন্তু প্রিভেন্ট করা যায়। এছাড়া সার্ভাইকাল ক্যান্সার আপনারাও জানেন প্যাপসমিয়ার করা যেতে পারে, যাদের বয়স 30-এর ঊর্ধ্বে, সেখানে কিন্তু আর্লি প্রিভেনশন করা যেতে পারে। ডক্টর চ্যাটার্জি, মধ্যবিত্তদের মধ্যে একটা কথা আছে, হ্যাঁ ক্যান্সার থেকে সেরে ওঠা যায় নাকি? সেরে ওঠা যায়, তবে তার জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয়, প্রচুর পয়সা লাগে। আমাদের দেশে পরিকাঠামো নেই, মানে এটা কি মিথ? না, এটা সত্যি? এটা সত্যি মিথ। এটা আমরা যদি খেয়াল করি, যুবরাজ সিং এর যেটা হয়েছিল, ইট ওয়াজ এ জার্ম সেল টিউমার। সেটা দিল্লি কেন, কলকাতাতে বসে আমরা আমাদের শহরে বসে হ্যান্ডেল করে দিতাম। বাট হি চোজ টু গো বিকজ হি হ্যাড দি ফ্যাসিলিটিস অ্যান্ড দি ফান্ডস। আমাদের কাছে সমস্ত রকম চিকিৎসা দেওয়ার জন্য এই শহরের কেন, এই মানে দের আর 10-15 হসপিটালস যারা যে কোনো ক্যান্সার সারিয়ে দেওয়ার জন্যে ওয়েল ইকুইপড। শুধু বেসরকারি নয়, ইভেন দি গভর্নমেন্ট হসপিটালস আর ইকুইপড টু টেক কেয়ার অফ এনি কাইন্ড অফ ম্যালিগনেন্সি। সো আমার মনে হয় ওই মিথটাকে এবার ছেড়ে দেওয়া ভালো, যে শহরের বাইরে না গেলে চিকিৎসা পাবো না, এটা একেবারে ভুল কথা। আমার যেমন আমি গভর্নমেন্টেও আছি, আমি প্রাইভেটেও আছি, আমি দুটো সাইড অফ দ্য স্টোরি হ্যাভ সিন ইকুয়ালি অ্যান্ড হ্যাভ ট্রিটেড পেশেন্টস অ্যান্ড কিওর্ড দেম ইকুয়ালি ইন বোথ হসপিটালস। সমস্ত জায়গায় সব ফেসিলিটি আছে, পেশেন্টকে নিজেকে সিলেক্ট করে নিতে হবে যে ওয়েদার দে ক্যান অ্যাফোর্ড। ইফ দে ক্যানট অ্যাফোর্ড, গো টু দ্য গভর্নমেন্ট হসপিটালস, সব রকম ফেসিলিটিস সেখানেও আছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল আছে, স্টেট গভর্নমেন্টের টিচিং হসপিটালসগুলো তো আছেই, লিভ আপ আর দ্য প্রাইভেট হসপিটালস। প্রাইভেট হসপিটালসগুলো ডেফিনেটলি সব রকম ফেসিলিটি আছে, এবং সেগুলো কর্পোরেট ফেসিলিটি, সবাই তো অ্যাফোর্ড করতে পারবে না। সব রকম পেশেন্টের জন্য যে চিকিৎসা নেই, এটা একেবারে মিথ। তাহলে কি ক্যান্সারের থেকে বড় শত্রু আমাদের না জানাটা, অজ্ঞানতা? একদম, অজ্ঞতার থেকে বড় ক্যান্সারের জগতে আর বড় অসুখ নেই। যদি ডক্টর গুপ্তা ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার নিয়ে বললেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এর আগে 4টে স্ট্রেনের এগেনস্টে ভ্যাকসিন ছিল। এখন যে কারেন্ট ভ্যাকসিনটা বেরিয়েছে তার নাম হচ্ছে গার্ডাসিল 9, ইট ইজ এগেনস্ট 9 স্ট্রেনস। সেটা 9 থেকে 26 আর নেই, 9 বছর বয়স থেকে 46 বছর বয়স অবধি। শুধু মহিলাদের জন্য নয়, পুরুষ মানুষদের জন্য। ইট ইজ প্রিভেন্টিং অ্যানাল ক্যানাল ক্যান্সার, প্রিভেন্টিং ওরাল ক্যাভিটি ক্যান্সার ফর মেলস অ্যাজ ওয়েল। সো ওই ভ্যাকসিনটা আর ফিমেল রেস্ট্রিক্টেড নয়, মডার্ন ভ্যাকসিন বেরিয়ে গেছে।
ভ্যাকসিন এজ এ ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, সিপিলুসিল টি বলে একটা ট্রিটমেন্ট আছে, সেটা রেনাল সেল ক্যান্সারের ইউজ হচ্ছে। সো ভ্যাকসিন ইজ ডেফিনেটলি কামিং আপ, এটাই কিন্তু নেক্সট বিগ থিং। ইমিউনোথেরাপি হ্যাজ চেঞ্জড এভরিথিং, কিন্তু ভ্যাকসিনেশন ইজ দি নেক্সট থিং টু হ্যাপেন। ডক্টর শর্মা, একটা কথা জাস্ট বলি, Alternative, হ্যাঁ, একটা কথা জাস্ট বলি, please বলুন। ইন অ্যাডিশন টু হোয়াট ই সেড, যে ক্যান্সার ইজ নট ওয়ান স্টপ টেস্ট বা ট্রিটমেন্ট। যদি আপনি যান একটা ল্যাব খুলি করে এলাম চলে এলাম, হায়দ্রাবাদ থেকে যেটা অনেকে করছে হয়তো এখনও আনফর্চুনেট, কিন্তু ক্যান্সারের জন্য আপনার রেগুলার চেক আপ দরকার, রেগুলার টেস্ট দরকার, রেগুলার ফলো আপ দরকার, রেগুলার চিকিৎসা লাগবে। তো সেখানে জাস্ট একবার ঘুরে চলে এলাম বা যখন থাকলাম 6 মাস ধরে আর ফ্যামিলি নিয়ে ঘটি বাড়ি বিক্রি করে, দ্যাটস নট দ্য রাইট সলিউশন। সো যেখানে বাড়ির কাছে যদি বিশ্বাসযোগ্য, যার অ্যাফোর্ডেবিলিটি যেরকম আছে, আমাদের সর্বশ্রেণীর মানুষের জন্য পশ্চিমবঙ্গের ব্যবস্থা রয়েছে, প্রাইভেট আছে, সরকারি জায়গা আছে, ইন বিটুইন এনজিও আছে, সব রকম জায়গা আছে, যেখানে গেলে কিন্তু সে বাড়ির কাছে যদি অ্যাফোর্ড করতে পারে সেরকম জায়গায় বেছে নেওয়াটাই সবচেয়ে ভালো, যেখানে রেগুলার চেক আপ থাকে। একটা জিনিস আমি জাস্ট অ্যাড করতে চাইছি, সেটা ইম্পর্টেন্ট, আমার মনে হয় ভেরি রেলিভেন্ট। সেটা হচ্ছে আমিও বাইরে থেকে ট্রেনিং নিয়েছি কলকাতার বাইরে, কিন্তু যেটা আজকাল বলে যে দেখা যায় যে ডায়াগনোসিস হওয়ার মানে সিমটম হওয়া শুরু থেকে ডায়াগনোসিস উইদিন 1 মান্থ ইউ শুড স্টার্ট সাম সর্ট অফ ট্রিটমেন্ট। এবার অনেকে যারা বাইরে যায় দে গেট মোর ইনভেস্টিগেশনস যেগুলো হয়তো দরকার নেই, বা রিপিট ইনভেস্টিগেশনস, এবং দেখা যায় যে ট্রিটমেন্ট শুরু করতে দেরি হচ্ছে। এরকম পেশেন্ট আবার ফিরে আসে অ্যান্ড দ্য স্টেজ মাইগ্রেটস। তো এটা যেরকম স্যার বললেন যে এটা কমপ্লিটলি মিথ যে অল ফেসিলিটিস নাও অ্যাভেলেবল, সো বাইরে যাওয়ার দরকার সেরকম দেখা যায় না। ডক্টর শর্মা, কোনো অল্টারনেটিভ ট্রিটমেন্ট ক্যান্সারের সম্ভব? দেখুন, অল্টারনেটিভ ট্রিটমেন্ট বলতে গেলে আমাদের কাছে একটাই অপশন, সেটা হচ্ছে আয়ুর্বেদ, যেটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আয়ুর্বেদ? অবশ্যই এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমাদের দেশের মেডিসিন। আর আমরা এই দেশের মেডিসিন উপরে যদি বিশ্বাস না করি, তাহলে বলতে মাটির উপরে আমরা বিশ্বাস করতে পারছি না। তো অবশ্যই আমি বলবো কি, আজকে দেখুন আমার নিজস্ব ফ্যাক্টরি বিপিটি ওয়েলনেস কোম্পানি, সেখানে আমরা অথেন্টিক ওয়েতে মেডিসিন তৈরি করছি মানুষের কাছে পৌঁছানোর জন্যে। কি আয়ুর্বেদ কাছে কতটা পাওয়ার আছে, আজকে অনেক পেশেন্টরা রয়েছে যারা সত্যি বাইরে থেকে ফিরে এসে আমাদেরকে দেখায় আর তারা আজকে সুস্থ আছে। এরকম প্রচুর মিডিয়াতে আমরা ওদের বাইটেও দেখাতে পেয়েছি কি তারা আজকে ভালো রয়েছে। তো এটা হচ্ছে সবথেকে বড় প্রমাণ আয়ুর্বেদের জয়টা, কি ক্যান্সার পেশেন্ট তারা কিন্তু আজকে অ্যান্সার পাচ্ছে। ডক্টর বিশ্বাস, আমরা মানুষকে সচেতন করার ব্যাপারে কতটা এগোতে পেরেছি? মানে ক্যান্সার মানেই যে শেষ নয়, এটা বোঝানোর জায়গায় কতটা এগোতে পেরেছি? অনেকটা। আজকের দিনে বিভিন্ন রকম ক্যাম্পের মাধ্যমে গ্রামে বলুন শহরে বলুন, বিভিন্ন রকম স্ক্রিনিং পদ্ধতিতে, বিভিন্ন রকম ফাংশনের মাধ্যমে, যেসব ছোট ছোট এলাকা আছে সেই সব এলাকায় মানে পঞ্চায়েতের মাধ্যমে ক্যাম্প করে আমরা অনেকটা পেশেন্টদের অ্যাওয়্যার করছি যে ক্যান্সারে মৃত্যুর ভয় আর নেই আগের মতন। সুশ্রুতের আমলে আমরা কি জানতাম যে ক্যান্সার মানে কেটে বাদ দাও, তারপরে এলো কেমোথেরাপি, তারপরে পরপর বিভিন্ন রকম আধুনিক চিকিৎসা এলো। কিন্তু আমরা যদি প্রথমে ডিটেক্ট না করতে পারি তাহলে কোনো সম্ভব নয়। চিকিৎসারই কোনো তাহলে মূল্য সম্ভব নেই। নয়। সব এবং শেষে- এই ডিটেক্ট করার জন্য গ্রাসরুট লেভেলে মানুষকে অ্যাওয়্যার করতে হবে যে আপনি আপনার কোনো সিমটম দেখা দিলে বা কোনো কিছু হলে বা কোনো কিছু হোক না হোক মনে হলেও স্ক্রিনিং করার, একবার দেখা। স্ক্রিনিং করার। একবার সব শেষে আমি একবার ডক্টর মুখার্জির কাছে আমি একবার জানতে চাইবো যে ডক্টর চ্যাটার্জি, ডক্টর কৌশিক চ্যাটার্জি, সব শেষে জাস্ট 2 লাইন আপনার থেকে জানতে চাইবো। কেন জানতে চাইবো? তার কারণ আমার কোথাও যেন মনে হয়, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ক্যান্সার এই শব্দটা শুনলে সবার আগে ট্রিটমেন্ট করতে হয় ওই রোগী বা আক্রান্ত, তার সঙ্গে যারা রয়েছেন তাদের ভয়টা কাটাতে হয়। এটাই বোধহয় সবচেয়ে বড় শত্রু আমাদের। একদম ঠিক কথা বলেছেন। আমাদের ক্লিনিকে ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে আমরা সবার আগে বাড়ির লোককে যদি কনফিডেন্সে না নিতে পারি, ওইখানে তারা ওটা শুনেই শ্যাটার্ড হয়ে যায়। সেই মিথটা আগে যদি না ভাঙতে পারি, তারা আমাদের সঙ্গ দেব কী করে? তার কারণ নেক্সট 6 মাস, নেক্সট 1 বছরের যে যুদ্ধটা আছে, ইটস নট অ্যান ইন্ডিভিজুয়ালস ফাইট। আমরা একা লড়বো তা তো নয়, সার পুরো পরিবারটা এর সাথে লড়তে হবে। তার শুধু নিউট্রিশন না, মেন্টাল অ্যাসপেক্ট সেটাকে দেখবে, সেরে যাওয়ার পর তার রিহ্যাব সেটাকে দেখবে, তাকে আবার কর্ম অবস্থায় ফিরতে হবে সেটাকে দেখবে। এটার জন্য হোল সোসাইটি হ্যাজ টু স্ট্যান্ড বিসাইড দি পেশেন্ট, এছাড়া কিন্তু সম্ভব নয়। ঠিক তাই। আর সবাই মিলে, সমাজের সব স্তরের মানুষ মিলে যদি এটাকেই মাথায় রাখি যে ক্যান্সার মানে সব শেষ নয়, অন্য আর 10টা রোগের মতো এখান থেকেও সেরে আসা যায়, ফিরে আসা যায়, তাহলেই বোধহয় ক্যান্সার নিয়ে আর টেনশন হবে না।